দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসী পরবাসের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি বরাবরের মতোই আমি মাসুক সিদ্দিক, এবং আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বৈমানিক, লেখক, আবৃত্তিকার এবং কলামিস্ট মাহফুজুল আলম, যিনি দীর্ঘদিন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। কথা বলবো আজকে পুরো সময় জুড়ে তার সাথে। স্বাগতম ভাইয়া। স্বাগতম আপনাকে আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আমিও ভীষণ ভালো আছি, এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে যে নতুন নতুন কিছু বিষয় আমরা জানতে যাচ্ছি। আরটিভিতে এসে আমার খুব ভালো লাগছে। এটা একটা নতুন অভিজ্ঞতা। এই সুযোগটা দেওয়ার জন্য আরটিভিকে ধন্যবাদ এবং আপনাকেও। আপনার ইন্ট্রো যখন পড়ছিলাম সেখানে যেমনটা আছে লেখক, আবৃত্তিকার, কলামিস্ট, সে বিষয়গুলো নিয়ে জানবো। কিন্তু যেহেতু আজকের আয়োজনের শুরু একটা কবিতা দিয়ে শুরু করি, যেহেতু আপনি একজন আবৃত্তিকার, কেমন হয়? হ্যাঁ, করা যেতে পারে। শুনি তাহলে। কিসের কি নতুন বছর, বাইসে আসি এই বেশি। ব্যবসা গেছে, চাকরি গেছে, গ্যাসের শখের সংসার ভাঙে এখন পেটে লাথি খেয়ে রাস্তায় নামার বাকি। নতুন বছর কি ধুয়ে খাবো? গ্রাম হতি শহর না, বরং শহর হয়ে গ্রামের খাইটে খাওয়া মানুষের ঘরে ঢুকে পড়ছে মৃত্যুর হায়না। আর ঘাড় ধরে কর্মহীন করছে আমারে, তাতেও হয় নাই। কলিজায় হাত দেশে বারবার, উল্লাসে ফাটে পড়া নতুন বছর নাই। কি ভাবছিস মাফ করে দেব? জীবনেও না। আর নতুন বছর দূর, চুলোই যাক আগামী। আমি প্রস্তুত আছি খাইটে খাতি শুভকামনা নীতি গাল ভরে হাসতে পারবো না, দিতে পারবো না শুভেচ্ছা কাউরে। তার সে পেট আর জীবনের চিন্তায় প্রতিদিন নিজের কাজটাই শক্ত হাতে করে যাব, যেন আর কোনোদিন এভাবে দলিত হতে না হয়। এইটাই নতুন বছরের প্রতিজ্ঞা। চমৎকার, চমৎকার, দারুণ। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করলেন, একদম মন ভরে গেল শুনে। নিশ্চয় দর্শকরাও অনেক পছন্দ করবে। আপনার কাছে জানতে চাইবো যে শৈশব থেকেই কি সাংস্কৃতিক যে চর্চা সেটা করা হতো? শৈশব থেকে বলতে ছোটবেলায় প্যারেন্টস তো চেতেন যে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করব। আচ্ছা। তবে আমার ব্যাকগ্রাউন্ডটা এমন যে আমার পূর্ববংশীয় একজন গুণীজন আছেন যাকে সবাই চিনে থাকেন, নাট্যগুরু নুরুল মোমেন। আচ্ছা। তিনি আমি তার পুত্র। তো তার থেকে একটা অনুপ্রেরণা আছে। আর বাবাও এক সময় লেখালেখি করতেন। আর বাবার পারিবারিক লাইব্রেরি আছে, সেখানে আমি প্রথম দেখতে পাই যে রবীন্দ্রনাথ সারা জীবনে যত কবিতা লিখে গেছেন তার দুটো পাণ্ডুলিপি, বেশ বড় বড় দুটো পাণ্ডুলিপি ছিল। পাণ্ডুলিপি আমি ভুল বলছি, দুটো বই। আচ্ছা। তো আমি দু হাত দিয়ে মুখ পাকায় ধরতে আমার খুব কষ্ট হতো ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায়। তো আমি খুব পড়ার চেষ্টা করতাম, কিন্তু আমি যেহেতু প্রাইমারির ছাত্র, আমার এতটা মনে হতো না। কিন্তু যখন হাই স্কুলে যাই তখন আমি ওটা নিয়ে ঘাটাঘাটি করতাম। ইঁদুরে খেয়ে গেছে এরকম, যেহেতু আমার বাবা খুব পড়তেন, খুব পড়তেন। এবং বিভিন্ন উনি আমার মনে হয় ৬-৭টা ধর্মীয় বইগুলো পড়তেন, যেমন কোরআন, তাফসিমুল কোরআন, ত্রিপিটক, রামায়ণ, বাইবেল, এগুলো পড়তেন। তো সেই থেকে আমার মনে হতো যে আব্বা যেহেতু পড়েন, আমার মনে হয় একটু ঘেটে দেখা দরকার। তো এইভাবে আস্তে আস্তে আমি আসি, এবং ক্লাস 8 থেকে আমার মনে হয় আমি চুরি করে করে বই পড়া শুরু করি, আব্বার বইগুলোই। এমনকি শিবরাম চক্রবর্তী, এখনকার ছেলেমেয়েরা হয়তো নামই জানে না, শিবরাম চক্রবর্তীর খুব জোকস বইগুলো, ওগুলো পড়তাম। তারপরে 8-এর পর থেকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি দুর্বল হয়ে পড়ি, নুরুল মোমেন, এরপরে রবীন্দ্রনাথের কবিতাতে ভীষণভাবে আপ্লুত হই। এবং এমন আছে যে কবিতা পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু আব্বা হয়তো জানতেন না, আমি খুব লাজুক প্রকৃতির ছিলাম। কিন্তু এই যে চর্চাটা, এবং এসএসসির আগেই আমার বেশ কিছু মানে শরৎচন্দ্রের, আমি যদি ভুল করে না থাকি, তার জীবনে লেখা দু একটা নাটক বাদে সব পড়া হয়ে যায় এসএসসির আগেই। আমি এক সময় রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়তে যাব, একদিন ধরা পড়ে গেলাম আমার বাবার কাছে। তো বললেন যে এই বইটা তুমি পড়ছো? তা আমি বললাম যে হ্যাঁ, আমি বইটা পড়বো, আমি এই বইটার গল্প অনেক শুনেছি। আব্বা বললেন যে তুমি ইন্টারমিডিয়েটে যাও, তারপর বইটা পড়ো। এই যে কৈশোরের কথা বলছেন আপনি, খুব সম্ভবত 8-9-এ পড়েন তখন। জি জি। সেই সময় কি আসলে রবীন্দ্রনাথকে বোঝাটা বা আগ্রহটা কি কারণে বেশি করে তৈরি হলো? আমার তো মনে হয় যে এখনো রবীন্দ্রনাথের অনেক কিছু বোঝা দুঃসাধ্য হয়ে যায় আমাদের জন্য। আমার বাবা খুব আবৃত্তি করতেন। আচ্ছা।
এবং আমি দেখেছি আমাদের বাড়িতে শুধু ধর্মীয় ব্যক্তিত্ব না, হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান অনেকেই আসতেন। আমার বাবা অনেক বিষয়ে খুব ট্যালেন্ট ছিলেন, একটা অঙ্ক তিন ভাবে করতে পারতেন। তারপরে উনি এক দোভাষী ছিলেন এবং বিভিন্ন ধরনের বই পড়তেন। তো উনি যখন আলোচনা করতেন এগুলো শুনে অনুপ্রাণিত এবং যখন রেফারেন্স দিতেন, এখন আমরা ডাক্তার জাকির নায়েককে জানি। আমি বলছি না যে আমার বাবা ডাক্তার জাকির নায়েকের সমমান, কিন্তু আমি যখন বেড়ে উঠেছি আমি ওই ডাক্তার জাকির নায়েকের মতোই একজন ছোটখাটো হলে একজন দেখেছি যে যখনই কথা বলতেন রেফারেন্স দিয়ে বলতেন, তো আমাকে খুব উদ্বুদ্ধ করতো। তো তখন অনেক বইয়ের নাম আসতো, অনেক বইয়ের উক্তি আসতো, এ থেকে আমার কৌতূহল জাগতো। তার মানে আপনার বাবা একদমই তথ্য এবং উপাত্ত একসাথে নিয়ে যে কথাটা বলতেন বা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেন তাই করতেন। জি, চমৎকার সুন্দর একটা শৈশব। এমন শৈশব থেকে আসলে একটা হেলদি মানসিকতা তৈরি হবে, এটা আশা করা একদমই ভুল হবে না আমাদের এবং দর্শকদের। আপনার শৈশবটা শুরু হয়েছিল ফরিদপুরে, কিন্তু আপনি ফরিদপুরের গণ্ডিতে নিজেকে বেঁধে রাখেননি। সেখান থেকে আপনি বৈমানিক হয়ে আমেরিকার পাইলট প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন এবং সেখানে প্রশিক্ষণও দিচ্ছেন। এই যে বড় একটা জার্নি, আপনি গেলেন কবে, কোন বয়সে? আমি আসলে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতাম এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে, ভেতরে তো সবার কাজ করে, যে আকাশের পাখি ওরা দেখলে মনে হয় যদি যেতে পারতাম, উঠতে পারতাম। বাস্তবতা আর কল্পনা তো এক না। ইচ্ছা ছিল হয়তো। পরবর্তীতে যখন আমি বিমান বাহিনীতে চাকরি করতাম, পরবর্তীতে আমার কাছে মনে হতো যদি ফ্লাই করতে এটা পারতাম। কত সালে আপনি বিমান বাহিনীতে আমি ঢুকলেন? 98-এ ওটা ঢুকি এবং 2010-এ আমি বের হয়ে যাই। আমি রিজাইন দিই এবং আমি সুযোগ পাই যেহেতু আমেরিকা যাওয়ার, এবং তখন মনে হলো যে মাদার ল্যান্ড অফ এভিয়েশন, সেখানে আমি যদি একটা সুযোগ পাই আমি ঘেটে দেখবো ওখানে কি আছে। আমি জানতাম না যে ওখানে গেলেই যে আমি এরকম একটা প্রশিক্ষণ বিমান নিয়ে ফ্লাই শুরু করব, তারপর সেটা একটা প্রশিক্ষণ একাডেমি হবে, তারপরে 28 জন পাইলটকে ঘাড়ে র্যাঙ্ক পরা দিতে পারবো, তার মধ্যে আমাদের বাংলাদেশিরা থাকবে। এবং বর্তমানে ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে পাইলট প্রফেশনের ক্ষেত্রে। আমেরিকাতে অনেক এগিয়ে গেছে, যেমন আইটি ক্ষেত্রে সিংহভাগ বলা চলে। যদি ইমিগ্রেন্ট কেউ জায়গা দখল করে থাকে আমেরিকায়, সেটা ইন্ডিয়ার। তো আমার মনে হয়েছে যে কেন বাংলাদেশি ছেলেরা নয়। তো এই যে আরেকটা দেশে যাওয়া, তারপরে স্ট্রাগলগুলো করা, কিন্তু ভেতর কাজ করতো যে আমার এই এভিয়েশন জগৎটাতে আমাকে বেড়ে উঠতে হবে। আচ্ছা, আপনি স্ট্রাগলের কথা বলছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী থেকে শুরু করে আমেরিকার মহাকাশ প্রকল্পে সরাসরি কাজ করা। বাংলাদেশ তো আমাদের দেশ, আমাদের ভাষা, আমাদের কালচার, সবকিছুই আমাদের। এখানে নতুন করে পরিচিত হবার কিছু নেই। কিন্তু আপনি একটা নতুন জায়গায় গেলেন এবং বীর দর্পে কাজ শুরু করলেন এবং সেখানে সফলও হলেন। এই যে একটা টার্ন ওভার ক্যারিয়ারের, এইটা আসলে চ্যালেঞ্জগুলো কি ফেস করলেন? একটু ডিটেলসে যেতে হবে। সেটা হচ্ছে যে আসলে তো বীর দর্পে কেউ শুরু করে না। আসলে স্ক্র্যাচ করতে করতে একটা জায়গায় পৌঁছাতে হয়। আর 5টা মানুষের মতো আমি ওখানে কিন্তু আর যাই। 5টা মানুষ থেকে আপনাকে আলাদা করব আমি এই কারণেই, কারণ আপনি বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নিয়ে গেছেন। একটা সম্যক জ্ঞান যেটা, সেটা হয়তো বা সেখানে গিয়ে বিকশিত করেছেন। সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে আমি এগিয়ে রাখবো। হ্যাঁ, এক্ষেত্রে বলা চলে যে এক্সপিরিয়েন্সটা আমি বাংলাদেশ এয়ারফোর্সের কাছে সত্যি থ্যাঙ্কসফুল, যে একটা সামরিক প্রশিক্ষণ একটা মানুষকে মানসিক বল দিয়ে দেয়। আমার বাবা বলেছিলেন যে তুমি কেন দেশে যেতে চাও, তুমি একটা জায়গা আছে এখান থেকে সব ছেড়ে চলে যাবে কেন? আমি প্রবাসে থাকতে পছন্দ করি না, কখনোই আমি কল্পনা করি না যে আমি প্রবাসে গিয়ে সারা জীবন থেকে যাব, কখনোই আমার মন চায়নি। কিন্তু আমার কাছে যখন সুযোগটা এসেছে, আমার কাছে মনে হচ্ছে আমাকে প্রমাণ করার একটা সুযোগ আছে যে আমি এর থেকে ভালো কিছু পারি কিনা। এবং শেষ পর্যন্ত আমার বাবা সাপোর্ট করার কারণে আমি যাই এবং এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি ঘেটেছি। প্রথমে গিয়ে সবাই যেভাবে স্ট্রাগল করে, সেই স্ট্রাগলটা করেছি যে আমার এক্সপিরিয়েন্সটা কোথাও কাজে লাগানোর জন্য। FAA, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে গিয়ে আমি রাস্তায় ঘোরার মতো করে আমি ট্রাই করেছি জবের জন্য। কিন্তু 9/11-এর পরে কিন্তু অ্যাজ এ মুসলিম কান্ট্রির অনেকেই হয়তো সেই সুযোগটা পায় না। আমি সেই ধরনের ধাক্কা খেয়েছি। পরবর্তীতে কিছু গাইডেন্স পেলাম যে আমাকে ওই দেশের সার্টিফিকেশনগুলো করতে হবে। তখন আমি FAA-এর সাথে যোগাযোগ করা শুরু করলাম। ইন দি মিন টাইমে আমার লাইফ থেকে প্রায় 3 বছর চলে গেল। তো নিজেকে চলার জন্য তখন আমাকে সারভাইভ করতে হবে। আমার ওয়াইফ সহ আমি গিয়েছি, তখনও বেবি নেইনি। পেছনের টান, বাবা মা এখানে আছে, সেদিকে কিছু টেক কেয়ার করা।
তারপরে গিয়ে আমার মনে হলো তাহলে আমি এমন কিছু একটা করব, আমি প্ল্যান করে ফেললাম। আমি 4 দিনের মাথায় একটা জবে ঢুকলাম, যে জব পাই কোনো সমস্যা নেই, আমি সেলসম্যান হিসেবে ঢুকে গেলাম। আমি কখনো লজ্জা পাই না আমি কি করেছি, বাট আমার ফিনিশিংটা কোথায় এটা আমার ভাবার দরকার আছে। তো আমার ফিনিশিংটা, আমার গোল ছিল যে আমি উইদিন 3 ইয়ার্সের মধ্যে আমি ওনার হব কোনো একটা বিজনেসের। আমি ওনার হব কেন? কারণ আমি কিছু কর্মচারী রাখবো। আমি কর্মচারী রাখবো কেন? আমি যদি কর্মচারী রাখি আমি পড়তে পারবো। আমি পড়বো কেন? আমি যদি পড়ি তাহলে আমার এক্সপেরিয়েন্সটা আমেরিকান সার্টিফিকেশনে কনভার্ট করতে পারবো। এই কনভার্ট করা পর্যন্ত আমাকে স্ট্রাগল করতে হবে, যা করতে হবে আমি তাই করবো। এবং এদেশে আপনি জেনে থাকবেন যে আমি 7 দিনে 7 দিন চাকরি করেছি। আমি সূর্য দেখিনি, এমন হয়েছে। আমার ওয়াইফ আমার সাথে এই ফাইটে যুক্ত ছিল। একটা পর্যায়ে গিয়ে আমি 2.5 ইয়ার্সের মধ্যে আমি একটা বিজনেস কিনি এবং আমি বিজনেসটা রান করতাম। এবং আমি যখন ওই বিজনেসটা রান করতাম তখন কিন্তু আমি তাদেরকে হায়ার করতাম। এটা বলা ঠিক না যে আমেরিকানদেরকে আমি কেন ছাঁটাই করেছি, আসলে তাদের সাথে কালচার বা অনেক কিছুতে মেলে না। আমি যখন আমাদের কালচারের সাথে মিলে এমন কাউকে আমার বিশ্বস্ত সূত্রে আমার বিজনেসটা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে রাখি, তাহলে আমি পড়ালেখার সুযোগটা পাবো। এইভাবে আমি আস্তে আস্তে প্রায় 8 জন স্টুডেন্ট পাইলটকে আমার পার্ট টাইম জব হিসেবে তাদেরকে দিই। এবং পরবর্তীতে ওখান থেকে একটা ছেলে আমার বিজনেসের ম্যানেজার হিসেবে থেকে যায়। দারুণ। এর মধ্যে থেকে অনেকেই তার কমার্শিয়াল পাইলট শেষ করে, কয়েকজন ক্যাপ্টেন হয়ে গেল। তখন আমার এই যে ম্যানেজার ছিল, যে কমার্শিয়াল পাইলট, তখন ইনস্ট্রুমেন্ট পাইলট সে শেষ করছে। তখন সে বলল, ভাইয়া, ইন্ডিয়ান, সবাই ইন্ডিয়ান, তো আমাকে বললো, ভাইয়া আমাদের মধ্যে তো ক্যাপ্টেনও হয়ে গেছে, তো আপনার এখান থেকে এই পার্ট টাইম জব করে করে ক্যাপ্টেন হয়ে গেল, তো আপনি এয়ারফোর্সে ছিলেন, আপনার মেনটেন্যান্স শাখায় আপনার অভিজ্ঞতা আছে, আমরা পাইলট প্রফেশনে আসি, সব মিলে যদি আমরা একটা স্কুল ওপেন করি কেমন হয়? তো আমি বললাম তাহলে তো করা যায়। তো বলছে তাহলে আপনি আগে ফ্লাইং শুরু করেন, আর এদিকে আমাদের কোনো সাহায্য লাগলে বলেন। তখন ওদের কাছে তো ওরা তো স্টুডেন্ট, ওরা তো ইমিগ্রেন্ট না, ওরা এসেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, ওদের কাছে টাকাও নেই এবং ওই পারমিশনটাও নেই, আর আমি তো তখন সিটিজেন। তখন আমি ভাবলাম যে এটা করা যেতে পারে। এটা কত সালের কথা? এটা 2016 দিকে। 16 দিকের কথা। একটা সঠিক সিদ্ধান্ত আসলে মানুষের মোড় যে জীবনের ঘুরিয়ে দিতে পারে সেটা আসলে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে। পরবর্তীতে আপনার হাতেই তৈরি নিউ গ্লেন সিরিজ রকেট এবং চন্দ্রযান প্রকল্পে অবদান অনেকখানি। এই যে এই অবদানগুলো কি আপনি যে ইনোভেটিভ আইডিয়াটা ইমপ্লিমেন্ট করলেন সেটার পর থেকে শুরু হলো নাকি তারও আগে না, থেকে? এটার শেষটা হলো এমন যে আমি যখন ফ্লাইং স্কুলটা ওপেন করলাম, আমি ফার্স্ট একটা বিমান কিনলাম নিজে ফ্লাইং করার জন্য। সেটা করতে করতে মাথায় আসলো তাহলে আর একটা করা যায় কিনা, এবং স্কুল ওপেনের চিন্তা আসলো। প্রথমে মাথায় আসেনি যে আমি ফ্লাইং একাডেমি দেব। পরে সেকেন্ড বিমানটা যখন কিনলাম, প্রশিক্ষণ বিমান, ছোট বিমান, তো তখনই মনে হলো যে তাহলে আমাদের দেশের কিছু স্টুডেন্টদেরকে ইন্ডিয়ান স্টুডেন্ট পাইলটের পাশাপাশি যদি দাঁড় করাই, ওরা সবসময়, আমার কেন জানি মনে হয় আমাদের দেশটাকে অনেকে একটু ছোট করে দেখে বাইরের কান্ট্রিতে, আমরা ছোট একটা কান্ট্রি, বাট আমরা মেধায় তো ছোট না। অবশ্যই না। তো আমরা যদি আমাদের দেশের ছেলে মেয়েদেরকে টেনে না তুলি, আমি স্ক্র্যাচ করছি, কিন্তু আমি যদি আমার একটা ভাই বোনদেরকে স্ক্র্যাচ করার বদলে যদি একটু হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো ওরা একটু আগাতে পারবে। তো গাইডেন্সটা দরকার, ওরা তো আসলে টাকা পয়সাও চাচ্ছে না, কোনো একটা গাইডেন্স দিলে হয়তো ওরা অনেক এগিয়ে যাবে। তখনই আমি স্কুল ওপেন করি। তারপরে 1জন 2জন করে আস্তে আস্তে একাধারে বাংলাদেশ থেকে অনেকে গেছে, বাংলাদেশে অফিস করি বনানীতে। এখান থেকে আমি ফ্লাইং সিমুলেটর নিয়ে আসি আমেরিকা থেকে, তো সেটা এনে এখানে ফ্লাইং করাই এবং প্রি পাইলট নামে একটা কোর্সও চালু করি, যেটা পৃথিবীতে কোথাও নাই। তা আমার কাছে মনে হলো যে এক দেশ থেকে গিয়ে অন্য দেশে যে পাইলট কোর্সটা করবে, এটা কিন্তু অনেক টাকার ব্যাপার। তো আমি তাদেরকে একটা সামারি করে দিই। তা আমি পুরা কমার্শিয়াল পাইলট কোর্সটাকে নিজে সামারি করলাম ম্যানুয়াল থেকে, করে ওইটা একটা প্রেসির মতো বানায় আমি ফ্লাইট সিমুলেটর নিয়ে এসে আমি ওদেরকে প্র্যাকটিক্যালি ফ্লাইংটা দেখাচ্ছি, আর পাশাপাশি আমি ওদেরকে দেখাচ্ছি যে প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে বর্ণনা আছে। এবং এখানে FAA রেটেড কিছু পাইলট ছিল যারা আমেরিকা থেকে পাইলট কোর্স করে আসে, এবং এরা জব পাচ্ছিল না এখানে, বাংলাদেশে যে এভিয়েশন সেক্টর খুব ছোট, তো ওদেরকে আমি এখানে নিয়োগ দিই, ওদেরকে ইনস্ট্রাক্টর হিসেবে রাখি, ওরাই ফ্লাইট সিমুলেটর ট্রেনিং দিচ্ছে, ওরাই ক্লাস নিচ্ছে, এবং আমি 3টা পাইলটের রেটেড করে তাদের পরীক্ষাটা 3জন পাইলট ওকে সিদ্ধান্ত দিচ্ছে যে এ আসলেই অ্যাম্বাসিতে নিয়ে ওকে ওই দেশে পাঠানো সম্ভব কিনা। যদি মনে হয় তাহলে আমি তখন তার প্যারেন্টসদের বলতাম যে একে দেওয়া যেতে পারে, আর যদি মনে হয় যে না এ পারবে না, তাহলে আমি আপনি টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, ও অন্য ভালো কিছু পড়ুক, ওর কোনো ইয়ার গ্যাপ দেওয়ার দরকার নেই। এই যে কাজগুলো করলাম, এবং পরবর্তীতে 28 জন পাইলট হলো আপ টু প্যান্ডামিক। তারপরে যখন আমি রকেটের থেকে চান্স পেলাম, তখন আমার কাছে মনে হলো যে আমারও বয়স হচ্ছে, তো আমাকে একটু স্টেবল হওয়া দরকার। যদি অনেক বেশি ছড়াই, এটা আমার বাচ্চাদেরও তো সময় দিতে হবে, আমার 3টা ছেলে। তো
এবং রকেট সায়েন্সের প্রতি সবারই একটা দুর্বলতা থাকে, একদম একদম। অবভিয়াসলি আমার ছিল। এবং আমার যখন অফারটা আসে আমি বিশ্বাস করিনি, এবং আমি যেদিন জয়েন করতে যাই আমার কাছে যখন আমেরিকান পাসপোর্ট ছিলেন, জি। তখন পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না যে রিয়েলি আই হ্যাভ টু জয়েন ইন এ রকেট সায়েন্স। আচ্ছা। তো ওখানে গিয়ে তারপরে আমার মনে হলো যে আমি আর একটা ওয়ার্ল্ডে চলে আসছি। বাহ, মানে স্বপ্নটা হাতের মুঠোয় আসলো। জি। আকাশ থেকে আসলে নিচের দেশটাকে দেখা বা নিচের অংশটাকে দেখার যেমন একটা স্বপ্ন ছিল আপনার, পাখির মতোই আসলে নিজের স্বপ্নগুলো নিয়ে উড়ে বেড়াচ্ছেন। এই উড়ে বেড়ানোর মধ্যেও আপনি আপনার রুটটা ভুলে যাননি। আপনি দেশের মানুষের জন্য কাজ করছেন, একই সাথে আপনি যেটা করছিলেন শিল্প এবং সাহিত্যের চর্চা, লেখালেখিটা কি সমানভাবে এগিয়ে যাচ্ছিল? আসলে লেখালেখিটা তো শখের বসে, আর আমি ছোটবেলায় খুব লাজুক প্রকৃতির ছিলাম। আচ্ছা স্কুল জীবনে, কলেজ জীবনে কিছুটা, তবে যে বললাম এয়ারফোর্স এখানে অনেক আচ্ছা। ভূমিকা রাখছে, ওখানে গেলে লজ্জাটা অনেকটা কেটে গেছে। এবং বাংলাদেশ বেতারে এক সময় আবৃত্তি বা উপস্থাপনার একটু কিছুটা সুযোগ হয়েছিল, এবং লাস্ট 2010 সালে ওখানে আমি দুর্বার অনুষ্ঠানে উপস্থাপনা করি বাহ। এবং ওখান থেকে চলে যাই। তো ওই যে লেখালেখিটা মূলত ফেসবুক আসার পরে, বাংলাদেশ থাকতেই 2000 আই বিলিভ 9-এ আমি মনে হয় ফেসবুক ওপেন করি, কিন্তু আমি তেমন তো কিছু জানি না তখন। কিন্তু যখন দেশের বাইরে গেলাম প্রথম 2-3 বছর অনেক স্ট্রাগলে ফেসবুক নিয়ে সময় করার আচ্ছা সময় ছিল না। পরবর্তীতে ফেসবুক আস্তে আস্তে দিতে দিতে ছোট ছোট করে ক্যাপশন লেখা, তারপরে কোনো একটা কিছু দেখলে নিজের মনের অভিব্যক্তিগুলো ওখানে প্রকাশ করা, তারপরে নিজে দু একটা কবিতা ডায়েরিতে যেগুলো ছিল তুলে দেওয়া, আচ্ছা এরকম। তারপরে বাংলাদেশের যে ঘটনা পরিক্রমায় যেগুলো সামনে আসে এগুলো আমাকে খুব স্পর্শ করছে। বাহ। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাকে খুব স্পর্শকাতর একটা জায়গা মনে হয় আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল। এটা পেন্ডামিকের সময় আচ্ছা কোনো একজন ম্যাজিস্ট্রেট, নতুন নব্য ম্যাজিস্ট্রেট, একজন ভদ্রমহিলা, তিনি একজন রিকশাওয়ালাকে কান ধরে উঠবোস করান। জি জি জি। তো আমরা বাইরের বিশ্বে দেখি যে যখন পেন্ডামিক আসে সরকার হেল্প করে, যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ করতে হয় তার খাওয়া বা তার রোজগারের একটা ব্যবস্থা থাকতে হয়। তা আমাদের দেশ যেহেতু অতটা স্বাবলম্বী না, তো এটা তো খুব কঠিন সরকারকে ব্যয়বহার বহন করা। কিন্তু কি করবে তারা বাইরে, যার বাসায় খাবার নেই, বাচ্চারা অনাহারে, সে রিকশাওয়ালা তো বাইরে যাবেই। তো আমার কাছে মনে হলো, আমি যখন পেপারের নিউজে দেখলাম কান ধরে উঠবোস করাচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট, একজন মহিলা, একদম খুব বাচ্চা একটা মেয়ে, মানে সবেমাত্র মনে হয় পাশ করে বের হয়েছে, খুবই দেখতে খুবই ইয়াং। তো উনি দাঁড়িয়ে আছেন, পেছনে পুলিশ, এবং কান ধরে উঠবোস করাচ্ছে, এটা আমাকে খুব ইমোশনাল করে। আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, এবং আমার তখন মনে হলো যে আমি একটা প্রতিবাদ করব। আমি কোনো মিডিয়া কর্মী না, কোনো কিছু না, কিন্তু আমার কাছে মনে হয় আমি ফেসবুকে আছি ওটাই করি। আচ্ছা আমার কাছে আমার ভাল লাগবে। আমি কখনো প্রচার করি না, আমি কখনোই কোনো পত্রিকায় কোনো লেখা পাঠাতাম না, কোনো মিডিয়াতে আমি কোনো কিছু নিজে থেকে পাঠাই। কেউ যদি আমার কাছে চাই দেই, তা আমি তেমন কেউ ছিলামও না যে আমি ওটা করব। তো ওই দিন আমি ফেসবুকে ওইটা দেব বলেই আমি কবিতাটা লিখলাম। আচ্ছা কবিতাটার নাম মরার আগে কয়টা ভাত দে, এবং ওটা দিয়ে রেকর্ড করলাম। আচ্ছা তো রেকর্ড করার পরে আমার এক ছোট ভাই আছেন, শুভঙ্কর পাল, আচ্ছা। ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে, সে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে সে অনার্স করা। তা আমি ওকে রেকর্ড করে পাঠা দিলাম, মোবাইলে রেকর্ড করলাম, পাঠিয়ে দিয়ে বললাম, শুভঙ্কর তুমি এটা করো, এডিটিং করো, করে পোস্ট করে দাও বাংলাদেশ থেকে। তো বললো, ভাইয়া এইটা কি এডিটিং করলে কি হবে? আমি বললাম করে দাও। তো কয়েকবার রিপিট করলো, পরে আমি বললাম করো, তুমি একটু করো। আমি একটু রিকোয়েস্ট করলাম। আচ্ছা ও সাধারণত না বলে না, কিন্তু কেন জানি মনে হলো যে ও বুঝতে পারছে না যেটা কি হবে। তা আমার হলো ভেতরে একটু ক্ষোভ আর কি, যে আমি যদি ওদের কান পর্যন্ত পৌঁছাই যে এমন একটা কাজ করে কি, আসলে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কথা বলাটাই তো আসলে মূল শক্তি। এবং আপনাকে আমরা যতটুকু জেনেছি, আপনি বৈমানিক হওয়ার পাশাপাশি একদম মুক্ত মনের মানুষ এবং সংস্কৃতি প্রেমী। সে বিষয়গুলো আরও শুনবো বিস্তারিত, কিন্তু একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বৈমানিক, লেখক, আবৃত্তিকার এবং একই সাথে সাহিত্য কলামিস্ট। তার গল্প আমরা শুনছিলাম, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের আজকের আয়োজনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি অতিথির গল্পে। আপনি যেমনটা বলছিলেন যে সমসাময়িক একটি বিষয় নিয়ে বেশ নাড়া দিয়েছিল আপনার মনে, এবং সেটা আপনার একজন ছোট ভাই শুভঙ্করকে দিয়ে আপনি এডিট করিয়ে নিলেন। তারপর কি হলো? তো আমি তখন ওকে দিলাম, এবং ও এডিট করে আমাকে পাঠালো, বললো যে ভাইয়া দেখেন তো হয়েছে কিনা। তো আমি ঠিক আছে, পোস্ট করে দাও। আচ্ছা তো ঘুরি ফিরি ফরিদপুর নামে একটা অনলাইন পেজ আছে, প্রায় 1.5 লাখের মতো ফলোয়ার। ও খুব বাচ্চা ছেলে তখন, ও ওটা করে দিল। দেওয়ার পরে
হঠাৎ করে একদিন কল দিয়ে বললো, ভাইয়া এটা তো ভাইরাল হয়ে যাবে মনে হয়। আচ্ছা, তা বললাম মানে বুঝি নেই। তো বলছে ভাইয়া 11 দিনের মাথায় 66,000 ভিউয়ার। বাহ, মানে আমি নিজেও বিশ্বাস করিনি, কারণ আমি তো ফেসবুকের মানুষ না। একদম। তো এটা আমার তো মনে হয় 10টা লাইক পড়লে আমার জন্য যথেষ্ট। মানে আমি একটা ছবি পোস্ট করলে আমার পরিবার থেকে যদি আমার বাচ্চাদের বা আমাদেরকে দেখে কেউ লাইক দেওতেই তো আমি খুশি। সেটাই। তা ভালো লাগে যে ওই লোকগুলা দেখছে, এটাই আর কি। কারণ অনেকে আমাদের দেখতে পারে না, হয়তোবা আপনার দেশে যায় মতের না। সাথে তাদের মতটা মিলে গিয়েছে, জন্যই এই ব্যাপারটা ঘটেছে। আপনার কি মনে হয়? না, তা তো অবশ্যই। কারণ আমি ওখানে একটা মেসেজ দিয়েছিলাম যে আমার পেটে খাবার নাই, তুমি আমার পেটে লাথি মারো, দরকারটা কি, তাই না? তুমি আমাকে মানা করতে পারো, তো তোমার তো ঘরে খাবার আছে, তুমি একজন কর্মকর্তা, সরকার তোমাকে বেতন দেয়, তোমার ক্ষমতা আছে, তোমার পুলিশ আছে, তুমি সবার উপরে প্রশাসনিক চাপ দিতে পারো, আচ্ছা, কিন্তু আমার চাপটা তো পেটে। কি দারুণ একটা উপলব্ধি। এভাবেই আপনার আসলে লেখালেখির চর্চাটা এগিয়ে যাচ্ছিল, এবং আমি যতদূর জেনেছি যে আপনার দুটো বইও আছে। জি, আমার প্রথম বইটা, এটাও একটা মজার স্টোরি। এটা হলো মৃত্যুর কয়েক সেকেন্ড আগে। আচ্ছা আচ্ছা, দারুণ সুন্দর একটি নাম। এই বইটা আমার প্রথম প্রকাশ। এই বইটা আসলে আমার প্রকাশ, মানে আমি যে রাইটার হব এটা আমি কখনো ভাবিনি। আচ্ছা, আমি যখন ওদেশে যাই, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অঙ্গনে কিছু পার্টিসিপেট করা শুরু করি ভালো লাগার জন্য, কারণ এদেশের থেকে যাওয়ার পরে তো আর আমি ওখানে কালচারাল বলে কিছু পাবো সেটা খুঁজতে থাকি। এবং অনেক বাঙালি ফ্লোরিডার মায়ামিতে, আচ্ছা, ওখানে মেশার অনেক ভালো মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, কালচারাল অ্যাক্টিভিটিসে যোগ দিই। কিন্তু যখন আমি ফ্লাইংটা শুরু করি, আমার একটা সলো ফ্লাইটে আমি সেদিন, আচ্ছা, অর্থাৎ একা ফ্লাই করছি, আমার সাথে আমার তখন ইনস্ট্রাক্টর নেই, আমার তখনও ট্রেনিং চলছে। তো আমি একটা সলো ফ্লাইটে, তখন আমার বিমানের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমাদের তো অবশ্যই পাইলটদের ইমার্জেন্সি কীভাবে ফেস করতে হয় সেটা শেখানো হয়। তো আমি যেখানে ফ্লাই করলাম সেখানে একটা ওকোচবি নাম করে একটা বড় লেক আছে, এবং পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে বড় লেক ওটা। আচ্ছা, আমাদের দেশে যেটাকে বলে বিল বলে বা ওরকম। তো ফ্লোরিডার আপনি জেনে থাকবেন যে ফ্লোরিডার দুপাশে হলো আটলান্টিক মহাসাগর, আর এক পাশে হলো গলফ অফ মেক্সিকো, অর্থাৎ 3 দিকে মহাসাগর, এক সাইডে হলো আমেরিকার ল্যান্ডের সাথে জোড়া লাগানো। তো আমরা যেখানে, সেটা ফ্লোরিডা ঠিক প্রায় মিডিল পয়েন্ট, সাউথ ফ্লোরিডায় যদিও, কিন্তু ওখানে মাঝখানে একটা লেক আছে। ওটা ফ্লোরিডা তো একটা সময় সমুদ্রের নিচেই ছিল, তো পরবর্তীতে ওঠা। তো ওখানে প্রচুর পরিমাণে আপনার ক্রোকোডাইল আছে। আচ্ছা, তো এটা আমেরিকার প্রায় অলমোস্ট 70% ক্রোকোডাইল ওখানে। তো এর কয়েক মাস আগে 4 জন পাইলট ওখানে, দুটো বিমান পাশাপাশি সংঘর্ষ হয়ে পড়ে যায় এবং তারা মারা যায়। তা মারা গেলেও তো একটা কথা যে কিন্তু তাদেরকে ক্রোকোডাইলে খেয়ে ফেলে, তাদের কিছু পোশাকের অংশ পাওয়া যায়। তা আমার যখন এটা ঘটে, এটা দিনের বেলা, তাদেরটা যদিও রাতে, কিন্তু আমি তো একা তখন, আর আমি হলো তখন একজন শিক্ষার্থী। তো সলো ফ্লাইটে যখন যাই, তখন আমার ইঞ্জিন বন্ধ হওয়ার পরে আমার প্লেনটা নিচের দিকে যাচ্ছিল, এবং ইমার্জেন্সি ফেস করার, আসলে যেমন আপনি জেনে থাকবেন যে মেডিকেল সায়েন্সে বলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম স্বপ্নের সময়সীমা হলো 3 সেকেন্ড, জি, যেটা সকালে উঠে আমরা 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা ধরে বলি কি হয়েছিল রাতে। জি, জি, তো আমার ওই মুহূর্তটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক কিছু ভাবছি। আমার প্রথম আমার বাচ্চার কথা মনে পড়লো, আমার মা বাবা, ভাই বোন, এমনকি বন্ধুর সাথেও যে আমার শখ ছিল যে ওরা যদি কখনো আসে, বা আমি যদি কখনো বাংলাদেশে গিয়ে ফ্লাই করি শখের পাইলট হিসেবে, ওদেরকে সাথে নিয়ে আমি ঘুরবো, উপর থেকে দেখতে কেমন, আমি বলবো। অনেক স্বপ্ন ছিল যে সে কত কিছু শেয়ার করবো, দেখতে কেমন লাগে, দেশে গেলে গল্প বলবো, এইগুলো মনে পড়ছিল। মানে ওই যে বললাম না, 3 সেকেন্ডটা প্রায় 1-1.5 ঘন্টার একটা বিষয় ওটা। তো এই করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমি তো পাইলট, এবং পাইলটরা কখনো মনে করে না যে আমি মরে যাচ্ছি। পৃথিবীর কোনো পাইলটই মনে করে না যে এখনই আমি শেষ হয়ে যাব, বরং মনে করে ইমার্জেন্সির সময় আমাদেরকে কি করতে হবে, এটাই কিন্তু আসে মাথায়। কারণ আপনি জেনে থাকবেন যে একজন ফাইটার পাইলট বাদে আর কোনো বিমানেই কিন্তু প্যারাশুট থাকে না। কোনো পাইলটেরই কোনো প্যারাশুট না থাকলে তাকে বাঁচতেই হবে, সেটা প্রশিক্ষণ বিমান হোক, ট্রানজিট বিমান হোক, আর হেলিকপ্টার হোক, আর যে কোনো বিমান হোক। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সেফলি ল্যান্ডেড করতে হবে। তো সেফলি ল্যান্ড করতে হলে যদি ল্যান্ড থাকে ভালো কথা, না থাকলে ওয়াটার, এবং আমার নিচে তখন ওয়াটার ছিল, এবং আমি ওয়াটার ছিল বলে তো শান্তি যে আমি ল্যান্ড করতে পারবো। ছোট বিমানগুলো ল্যান্ড করা খুব সহজ, আচ্ছা, ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু
আমার ওখানে যেটা হয়েছে যে ওখানে নিচে ক্রোকোডাইল ছিল, এটা আমি জানতাম, যেহেতু আমি ফ্লোরিডায় বাস করি এবং আমার বাসা থেকে খুব বেশি দূরে না। আমি তখন জানি যে আমি ওখানে যদি পড়ি আমি যাও বেঁচে যাব, আমি সেফলি ল্যান্ডেড করতে পারবো এবং আমার বিশ্বাস এতে কোনো সমস্যা হবে না। কারণ আমি একটা সময় প্রায় 600 এজেল উচ্চতায় চলে আসি আচ্ছা। এবং এটা খুব দ্রুত কমে যাচ্ছে আমার হাতে। আমি যদি ভুল না করে থাকি 27 to 28 সেকেন্ড আমার হাতে ছিল। আমার বিশ্বাসের মধ্যে ওয়াটার টাচ করবে, তাতে উইং ভেঙে যাক আর যাই হোক, আমার মনে হয় আমি ওয়াটারে নামবো অ্যাটলিস্ট। কেন জানি মনে হচ্ছিল, এটা শিরক করা কিনা তা ঠিক না, কিন্তু মনে হচ্ছিল যে আমি মরবো না হয়তো। তো কিন্তু ভয় হচ্ছিল যে ওখানে যে ক্রোকোডাইল আছে ও আমাকে পেলে তো ছাড়বে না, একদম একদম। এবং এটার যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব, মানে ধুকে ধুকে মরা। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি মেয়েডে বলে আমি কল করি যে আমি আমার যা বলার আমি মেয়েডে বলে শেষ করে দেব, এবং ব্ল্যাক বক্স এগুলো থেকে যাবে এবং আমার পরিবার তো এটা একসময় পাবে। জি। তো আমি কিছু মেসেজ দিয়ে রেখে যাই আমার যা ভালো লাগে। তখন আমার পরবর্তীতে আবার মনে হলো, বললাম না একটা স্বপ্ন কত লম্বা হয়, তো পরবর্তীতে আমার মনে হলো যে না, আমি এটা যদি করি আমার বাচ্চা, আমার ওয়াইফ এবং আমার পরিবারের সবাই বাকি জীবনে এটা নিয়ে কাঁদবে। তখন বলে না, আমার এটা করা যাবে না, আমাকে তাহলে কি করতে হবে, আমি তার চেয়ে বলে ট্রাই করি। আচ্ছা। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে আমি ট্রাই করি। এই ট্রাই করা বলতে বলতে তখন একটা প্রতিজ্ঞা করে ফেললাম, আমি যদি ট্রাই করি, আমি যদি বেঁচে যাই, আমি গল্পটা লিখব। আমার এই বইটা মূলত সেটা, এটা একটা ছোট গল্প, গল্প সংকলন, 17টা গল্প এখানে আছে। প্রতিটা গল্পই হুবহু কাহিনী এবং চরিত্র, আচ্ছা। একটা লাইনও মিথ্যা না। আরো একটা বই দেখতে পাচ্ছি, এটা কিসের? এটা হচ্ছে শব্দধারা সাহিত্য সাময়িকী। এটা আমি গতকালই এটার মোড়ক উন্মোচন করলাম এবং আচ্ছা। এটা হলো আমি ফেসবুকে, যেহেতু আস্তে আস্তে লেখালেখি শুরু হয়ে যায়, এবং আমি ফেসবুকে অনলাইনে দেশের বাইরে থেকেই আমি নতুন কিছু কবি লেখকদেরকে এক জায়গা করতে চাচ্ছিলাম, কারণ আমি তো দেশের বাইরে, আমি তো কাউকে পাই না। এবং এই শব্দধারা প্রথমে একটা আইডি এবং এখানে মডারেটর নিয়ে বেশ কিছু বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দেশে আছে যারা, তো ওরা লেখা দেয় এবং আমি একসময় মেসেঞ্জারে তাদের লেখা কারেকশন করতাম। আবার একটা লেখক সমাজের মতো করা আছে, শব্দধারা লেখক সমাজ, ওখানে সব লেখকরা লেখা জমা দেয়, অর্থাৎ একে অপরেরটা দেখে তারপরে কারেকশন দেয়, এটা ভুল আছে ওইটা ভুল আছে, তারপরে মডিফাই হয়ে গেলে ঠিক আছে, তারপরে গিয়ে মূল পেজে পোস্ট দেয়। তো এটা আমি 7-8 বছর করলাম। তারপরে সবাই মিলে বললো যে ভাইয়া আমরা তাহলে একটা ম্যাগাজিন বের করি। আচ্ছা। তখনই আমার মনে হচ্ছে ঠিক আছে তাহলে একটা ম্যাগাজিন বের করি। তো এবার দেশে আসলাম, তো সেই কারণেই একটা ম্যাগাজিন বের করে ফেললাম। জেনারেশন বাই জেনারেশন মানুষের আগ্রহের জায়গাটা একটু ভিন্নতা আসে। তরুণ প্রজন্মের ক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করি, দায়িত্ববোধ, সৃজনশীলতা নাকি স্বাধীনতা, কোন বিষয়টা আপনাকে বেশি টানে? আসলে এটা বলা খুব কঠিন। আমি অনেকটা গোলালুর মতো, আচ্ছা। আমার সবকিছু করতে ভালো লাগে। আচ্ছা। তো আমি গান গাইতে পারি না, কিন্তু আমি যখন যেটা পাই আমার কাছে মনে একটু নাড়িয়ে দেখি না কি আছে এর ভেতরে। একদম একদম। তো আপনি যদি বলেন দায়িত্ববোধ, আমি কখনো দায়িত্ববোধ থেকে আমার মনে হয় কি পিছুপা হওয়া উচিত না। একদম। আমার যেটুকু দায়িত্ব আছে করব, হয়তো কোনো কারণে আমি হয়তো একটু খাটো হয়ে আছি, কিন্তু আমার ভুলে যাওয়া চলবে না, যেটা আমার দায়িত্ব ছিল এটা করতে হবে। সেই কারণে দায়িত্ববোধটা হৃদয়ের ভিতরে রাখতে হবে, আমার ক্যাপাবিলিটি থাকার না থাক। স্যার, আপনি এত গঠনমূলকভাবে এবং সুন্দরভাবে ধাপে ধাপে বলছেন, কোনোভাবে আপনাকে থামানোটা সহজ নয় আমার জন্য। তারপরে যেহেতু আমাদের আজকের আয়োজনের একটা নির্ধারিত সময় আছে, সময়ও শেষ হয়ে গেছে, আমরা অনেক ধন্যবাদ এবং সত্যি ভালো লাগছে আপনি আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন। ভালো থাকবেন আপনি। যদি আরটিভি দর্শকদেরকে আপনি কিছু বলতে চান বলতে পারেন। আরটিভির দর্শকের জন্য এটাই বলবো যে দেশের বাইরে গেলে দেশের টান কমে না, দেশের টান বাড়ে আরও। যদি দেশকে ভালোবাসতে হয় দেশের বাইরে থেকেও ভালোবাসা যায়। হয়তো আমরা বাইরে থেকে আমাদের আওয়াজটা আমরা পৌঁছে দিতে পারি না, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে যেটা বাস করে সেটা এটা খুব আবেগপূর্ণ একটা জায়গা। দেশের থেকেও দেশ ভালোবাসা যায়, তবে দেশকে যদি আরও ভালোবাসতে হয় দেশের রেমিটেন্সি বাড়ানোর জন্য হোক আর নিজের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য হোক, অথবা কিছু এক্সপেরিয়েন্সের জন্য হোক। একদম একদম। দেশের ভালোবাসা বাইরে স্যার এমন একটা অনুভূতি যেখানে আসলে প্রকাশ করার কিছু থাকে না, ভালোবাসা জিনিসটা বোঝাও যায়, যেমনটা বুঝতে পারলাম পুরো আয়োজন জুড়ে। আপনারও ভালো থাকবেন স্যার। ধন্যবাদ আপনাকেও। দর্শক, নিঃসন্দেহে মাহফুজুল আলমের জীবন গল্প প্রমাণ করে স্বপ্ন অধ্যাবসায় এবং দেশপ্রেম একসাথে থাকলে প্রবাসের মাটিতেও গড়ে তোলা যায় অনন্য পরিচয়। প্রযুক্তি, সাহিত্য এবং মানবিক চিন্তার মেলবন্ধনে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
প্রবাসে থেকেও যিনি নিজের শেকড় ভুলে যাননি, সেই মাহফুজুল আলম যেন হয়ে ওঠেন আগামী তরুণদের পথ চলার দিশারি। এই বিশ্বাসেই শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।